আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। তো সবাইকে শুভেচ্ছা আজকের হোমিওপ্যাথির নিয়ম নীতি ক্লাসে। আহ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আজকের এই লাইভ ক্লাস শুনছেন এবং আহ, সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আজকে আমরা যে ক্লাস নিয়ে কথা বলবো সেটা হলো হোমিওপ্যাথির নিয়ম নীতির প্রথম বর্ষের ক্লাস। তো আমি ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিএইচডি ফেলো হিসাবে আছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক হিসাবে কাজ করছি, পাশাপাশি এইচডি হোমিও মেডিকেল একাডেমি ঢাকা এর একজন তালিকাভুক্ত শিক্ষক হিসেবে আপনাদের সাথে আছি। তো সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকের আজকের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস হয়েছিল, আপনারা অংশগ্রহণ করেছিলেন। প্রথম ক্লাসে কি আপনারা সবাই ছিলেন? স্যার আমি ছিলাম না, আমার প্রথম আজকে। ছিলাম স্যার। আপনি ছিলেন না? জি স্যার। আর কারা ছিলেন একটু কাইন্ডলি? আচ্ছা, যার সমস্যা নাই। আমরা দ্বিতীয় ক্লাস, এটা প্রথম ক্লাস, এটা প্রাথমিক বা ইন্ট্রোডাক্টরি বিষয় ছিল, এটা কোনো বিষয় না। আমরা আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা শুনবো। এটা খুবই সংক্ষিপ্ত ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন মনে হয় সবাই, না? তো আজকের ক্লাসের আলোচ্য সূচি কি আছে আমরা একটু জেনে নিই। কোড অফ ইথিক্স কি আমরা আলোচনা করব হোমিওপ্যাথির নিয়ম নীতির আওতায়। আজকের একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস, কোড অফ ইথিক্স। কোড অফ ইথিক্স, কোড অফ হোমিওপ্যাথিক ইথিক্স এবং বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা কাউন্সিলের অর্ডিন্যান্সের উপর সংক্ষিপ্ত আলোচনা। আজকে তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। আপনারা তিনটা বিষয় সম্পর্কে তো জানতে পারলেন, তাই না? হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এই বিষয়ে আমি একটু আপনাদের রাখতে চাই। এই কোড অফ ইথিক্স এর বিষয়ে আপনাদের কি পূর্বে কোনো আলোচনা শুনেছেন আপনারা, বা কোনো ধারণা আছে? নাই কে স্যার, আমাদের কোনো ধারণা নাই, আমাদের এমনি প্রথম বছর। আচ্ছা আচ্ছা, না এমনি হয়তো শুনে থাকেন বা শুনেছেন যে কোড অফ ইথিক্স বা কোড বলতে একটা বিষয় আছে, তাই না? এটা আমরা স্বাভাবিকভাবেই জানি যে কোনো একটা কোড বা কোড বা বা একটা নাম্বার বা একটা ডিজিট, এইসব বিষয়ে আমরা ডিজিটাল সময়ে সবাই কম বেশি অবগত আছে যে একটা কোড থাকে, তাই না? বা একটা সিস্টেম থাকে, যে সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়, তাই না? এটা আমরা মনে হয় যে সাধারণভাবে সবাই অবগত আছে। তো যাই হোক, হোমিওপ্যাথিক চিকিৎসায় বা শিক্ষায় বা হোমিওপ্যাথিক গবেষণায় যাই বলি না কেন, এটার যে কোড সিস্টেম বা কোড অফ ইথিক্স, এটা নিয়ে আমরা একটু চিন্তা করি। এখানে কিন্তু একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে এখানে শুধু কোড বলা হচ্ছে না, কোড অফ ইথিক্স বলা হচ্ছে। তো আমরা দেখি কোড অফ ইথিক্স কি, এটা নিয়ে একটু আমরা আগানোর চেষ্টা করি। প্রথমে আমরা জেনে নেই যে কোড অফ ইথিক্স বা সংজ্ঞা, বা যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা এটা কিভাবে করতে পারি। দেখেন, এখানে আছে হলো বোর্ড কর্তৃক প্রণীত ও সরকার কর্তৃক প্রণীত ও সরকার কর্তৃক অনুমোদিত চিকিৎসা নীতিমালা সকল রেজিস্টার্ড ও তালিকাভুক্ত হোমিওপ্যাথকে মেনে চলতে হয়। এখানে চলতে হয় মানে চলতে হয় হবে, এটা চলতে হয়।
এটা আমরা সবাই জানি কম বেশি। দ্বিতীয় বিষয় হলো হোমিওপ্যাথি একটি প্রাকৃতিক ও বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, তাই একজন হোমিও চিকিৎসককে হোমিওপ্যাথির নিয়ম নীতি অনুসারে চিকিৎসা করতে হবে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিন পুস্তকে উল্লেখিত হোমিওপ্যাথির নিয়ম নীতি এবং সাধারণ চিকিৎসা নীতিমালা ও হিপোক্রেটাসের শপথনামা অবলম্বনে রচিত এসব নীতিমালাকে হোমিওপ্যাথি চিকিৎসা নীতিমালা বা ইংরেজিতে হোমিওপ্যাথি কোড অফ হোমিওপ্যাথি ইথিক্স বলে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন এখানে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের অর্গানন অফ মেডিসিন পুস্তকে উল্লেখিত হোমিওপ্যাথির নিয়ম নীতি এবং সাধারণ চিকিৎসা নীতিমালা, পাশাপাশি হিপোক্রেটাসের শপথনামা অবলম্বনে রচিত এসব নীতিমালা। এখানে তিনটা বিষয় উল্লেখ করা আছে। একটা হলো হ্যানিম্যানের অর্গানন অফ মেডিসিনের নিয়ম নীতি এবং সাধারণ চিকিৎসা নীতিমালা ও হিপোক্রেটাসের শপথনামা। হিপোক্রেটাসের শপথনামা আছে, শপথনামায় বলা আছে যে একজন ডাক্তার বা একজন চিকিৎসক তার কি কি ব্রত থাকবে, এটা একটা শপথনামা, যে একজন ডাক্তার যখন বেরিয়ে যাবে তখন তাকে শপথ নিতে হবে বা ব্রত নিতে হবে মানুষের বা মানব সেবা করার জন্য। এটুকু বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, ক্লিয়ার। একদম সহজ, যে আমরা আসলে কিছু নিয়ম নীতি মেনে আমাদের চলতে হবে, এটি হলো বিষয়। স্যার আমার একটু প্রশ্ন আছে। জি জি বলেন। এখানে কোড অফ হোমিওপ্যাথিক ইথিক্স যে বলা হয়েছে, জি, এই কোডই বা কি আর ইথিক্সই বা কি? হোমিওপ্যাথি তো বললাম। খুব সুন্দর বিষয়। এটা আমি আরেকটু পরবর্তীতে হয়তো আলোচনা করতাম, আপনি আগে নিয়ে আসছেন। আমি যেখানে যেখানে ব্রেক দিব সেখানে আপনারা আমার সাথে অংশগ্রহণ করুন। তো কোড অফ ইথিক্স হলো কোড অফ ইথিক্সটা হলো একটা মান্যতা বা মেনে চলা, অর্থাৎ একটা স্বীকৃত বা আমাদের মেনে নিয়ে কাজ করা। ইথিক্সটা হচ্ছে মেনে নেওয়া বা মেনে নিয়ে কাজ করা, অর্থাৎ এটা আমাকে মেনে নিতে হবে ন্যায় নীতি অনুসারে, বা একজন আদর্শ মানে অর্থাৎ একটা মান্যতা মেনে চলতে হবে, মেনে চলা। আর এখানে কোড অফ ইথিক্স এই জন্য আসছে যে আপনারা একটা জাস্ট কতগুলি গাইডেড বিষয়, নির্ধারণ করা বিষয়, বাহিরের অন্য কোনো বিষয় না। অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম ভাবে কতগুলি বিষয়, যেটা হলো আপনার নির্ধারণ করা। তো কোড সেটাই হলো যে নির্ধারিত বিষয়। হোমিওপ্যাথি আমরা বুঝি, ইথিক্স হলো মেনে চলা বা মান্যতা। এইগুলো সমন্বয় বলা হচ্ছে কোড অফ ইথিক্স। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন মনে করেন যে আমরা এইটাই সংকটে খুবই ভুগতেছি, ইথিক্স নাই আমাদের, অনেক কিছুতে ইথিক্স নাই। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। মান্যতা বা মেনে চলা, বা মনে থেকে সেটাকে গ্রহণ করে মেনে চলা। তো আমরা দেখি পরবর্তীতে অনেক কিছু বিষয় পাবো। এখন আমরা একটু দেখে নেই যে এই কোড অফ হোমিওপ্যাথি ইথিক্স এর মধ্যে কি কি বিষয় আসে, বা নীতিমালায় আমরা কি কি বিষয় বলতে পারি। কি আছে এখানে? সদৃশ লক্ষণে শক্তিকৃত একক ঔষধ একক ও সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে হবে। দেখুন এটা একটা সুন্দর আপনি নির্ধারণ করে দেওয়া আছে একদম। এখন আমার বিষয় হলো এটার প্রতি আমাদের কি করতে হবে, একজন ডাক্তার হিসাবে বা একজন চিকিৎসক হিসাবে সেটার উপর মান্যতা থাকতে হবে বা মানতে হবে বা মেনে চলতে হবে। আরোগ্যের সর্বোচ্চ আদর্শ হবে স্বল্প সময়ে, অল্প খরচে, কম কষ্টে স্থায়ীভাবে স্বাস্থ্যের পুনরুদ্ধার। এটা হোমিওপ্যাথির ইথিক্স। প্রয়োগকৃত ওষুধটি হবে সুস্থ মানব দেহে পরীক্ষিত। একদম আপনারা এটা একটু ধরে নেন যে যেহেতু এটা এর ক্ষেত্রে ওয়ার্ডে এসে এটা হয়তো কিছু বানানে তার কোনো আসতে পারে, সমস্যা নেই, আমি বলে যাচ্ছি। হ্যাঁ, প্রয়োগকৃত ওষুধটি হবে সুস্থ মানব দেহে পরীক্ষিত। যদি এমন হয় যে একটা ওষুধ এমন ভাবে আসলো যেটা সুস্থ মানব দেহে পরীক্ষিত না, তাহলে এটা কি হবে?
হোমিওপ্যাথিক কোড অফ এথিক্স এর নিয়মের বাহিরে হবে বা নিয়মের মধ্যে থাকবে না। পরবর্তী বিষয়টা দেখেন যে রোগের নয়, রোগীকে চিকিৎসা করতে হবে, এটা একটা কোড অফ এথিক্স। কারণ আমরা ইংরেজিতে এটা বলে থাকি যে ট্রিট দি পেশেন্ট নট দি ডিজিজ। এটা কিন্তু খুব শক্তিশালী একটা স্টেটমেন্ট, যেটা নাকি কোড অফ এথিক্স এর আওতাভুক্ত। যদি এমন দেখা যায় যে কোনো চিকিৎসক এটা মেনে চলছে না, তার মানে আমরা ধরে নেব সে কোড অফ এথিক্স অনুসরণ করছে না। আংশিক বা আঙ্গিক চিকিৎসা নয়, আংশিক বা আঙ্গিক চিকিৎসা নয়, সামগ্রিকভাবে রোগ মুক্ত করা, এটা কিন্তু হোমিওপ্যাথির কোড অফ এথিক্স। যদি হয় যে আংশিক বা আঙ্গিক চিকিৎসা করছে, আঙ্গিক বলতে কোনো অঙ্গভিত্তিক চিকিৎসা, আংশিক মানে হয়তো মানে পরিপূর্ণ চিকিৎসা দিল না, হয়তো অংশ বিশেষ চিকিৎসা করলো, এমন যদি হয় তাহলে এটাকে আমরা আংশিক বলবো এবং আঙ্গিক বলবো। তো তাহলে কি করতে হবে? সামগ্রিকভাবে রোগ মুক্ত করা। এটা দৈহিক এবং মানসিক ভাবে যখন মুক্ত থাকবে, রোগ মুক্ত থাকবে, এখানে রোগের কথা যদিও আসছে, অর্থাৎ লক্ষণ যখন নির্মূল হবে, তখন আমরা বলবো যে সে কোড অফ এথিক্স অনুসরণ করে ওই চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন। সদৃশ্য ও বিসদৃশ্য বিধানে মিশ্রণ বন্ধ করা, এটা আমরা সচরাচর চিন্তা করলেই দেখি যে আসলে আমরা এই কোড অফ এথিক্স এর কোথায় আছি। সদৃশ্য এবং বিসদৃশ্য, এই যে মিশ্রণ চিকিৎসা পদ্ধতি, এটাও কোড অফ এথিক্স এর বাইরে। রোগীকে সততা, আন্তরিকতা, সেবামূলক মনোবৃত্তি নিয়ে চিকিৎসা করা। একজন হোমিওপ্যাথি চিকিৎসক যখন হবে, এটা যে কোনো চিকিৎসার জন্য, যে কোনো চিকিৎসকের জন্য প্রযোজ্য, তবে হোমিওপ্যাথি কোড অফ এথিক্স এর আওতায় যখন আমরা দেখবো যে রোগীকে সততা এবং আন্তরিকতা, সেবামূলক মনোবৃত্তি নিয়ে চিকিৎসা করতে হবে। যদি আর ব্যত্যয় ঘটে বা এটা না হয়, তাহলে আমরা মানে বলবো যে কোড অফ এথিক্স এর বাহিরে আমরা অনুশীলন করছি। একজন হোমিওপ্যাথকে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা কাউন্সিলের অর্ডিন্যান্স অনুসরণ করতে হবে। আমরা জানি যে কিছুদিন আগে বা সম্প্রতি, খুব বেশি দিন হয় না, কিছুদিন আগে মানে হোমিওপ্যাথি বোর্ডের যে এটা যে মানে পরিবর্তন হয়ে বা পরিবর্তিত হয়ে কি হয়েছে, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা কাউন্সিল, হোমিওপ্যাথি শিক্ষা চিকিৎসা কাউন্সিল, এটার যে অর্ডিন্যান্স আছে এটা অনুসরণ করতে হবে। আরেকটা বিষয় হলো, চিকিৎসা যখন সাধ্যের বাইরে হবে, অর্থাৎ কোনো চিকিৎসক যখন চিকিৎসা করতে বা সে সক্ষম হচ্ছে না, আরোগ্য করতে সক্ষম হচ্ছে না বা হতেই পারে এরকম, তাহলে সে কি করতে হবে? যোগ্যতম অন্যের কাছে কি করতে হবে? নির্দেশ প্রদান করতে হবে বা তাকে প্রেরণ করতে হবে, যেটাকে আমরা বলি রেফার করা। এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে? জি স্যার, আছে। জি বলুন। আমি বলতে চাচ্ছি স্যার যে এই 3 নম্বর যে নীতিমালা, জি জি প্রয়োগকৃত ঔষধটি হবে সুস্থ মানব দেহে পরীক্ষিত। জি এই যে কোভিড-19 এর সময় আমরা দেখলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে কোভিড টিকাটি আবিষ্কার করলেন, এটা তো বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ অসুস্থের মধ্যে পরীক্ষা করে ট্রিটমেন্ট দিছে। কিন্তু এইখানে প্রয়োগকৃত ঔষধটি যদি সুস্থ মানব দেহে পরীক্ষিত হয়, তাহলে কথাটা একটু কেমন হয়? যে মনে হয়, আমার মনে হচ্ছে যেন কোন একজন অসুস্থ মানুষের উপর যদি পরীক্ষা হওয়ার পর যদি এটা ভালো রেজাল্ট পাওয়া যায়, তাহলেই না হয় এই কথাটা। আচ্ছা, এই বিষয়টা একটু আমরা মানে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা জানি কি হোমিওপ্যাথি ওষুধ আসলে কিভাবে তৈরি হয়, এটা আপনারা হয়তো ইতিমধ্যে শুনছেন কম বেশি। তবে বিষয় হলো যে হোমিওপ্যাথি ওষুধটা হ্যানিম্যানের নীতি অনুযায়ী বা নিয়ম নীতি অনুযায়ী যাবে, ওষুধটা কি হয়? প্রথমে সুস্থ মানব দেহে স্থূল মাত্রায় মানে প্রয়োগ করে, তারপর যে লক্ষণ প্রকাশ পায়, তাই না, যে লক্ষণ প্রকাশ পাবে সেগুলো লিপিবদ্ধ হবে। আবার সেই ওষুধটা যখন সূক্ষ্ম মাত্রায় ওই প্রকাশিত লক্ষণ প্রকাশিত ব্যক্তির মধ্যে আবার প্রয়োগ হবে বা সে যখন সেটাকে সেবন করবে, তখন কি হবে? সুস্থ হবে, লক্ষণ দূরীভূত হবে।
এইটাই কিন্তু এই কথাটাই বলছে, অর্থাৎ স্থূল মাত্রায় প্রয়োগ করে এই পদ্ধতি অনুসরণ করে যদি কোনো ওষুধ আসে, অর্থাৎ আমি একটা ওষুধ প্রয়োগ করলাম যেটা কোনো সুস্থ মানব দেহে পরীক্ষা করে বা প্রয়োগ করে প্রুভিং, যেটাকে আমরা বলি প্রুভিং মেডিসিন, বুঝতে পারছেন? জি তো প্রুভিং মেডিসিন সাধারণত কি হয়, যে স্থূল মাত্রায় প্রয়োগ করা হয়, অর্থাৎ একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে হয়। বেশি পরিমাণে প্রয়োগ করে সেটা কি করি আমরা, দেখি যে লক্ষণ প্রকাশ পাইতেছে, তাই না? জি তার মানে কি, হোমিওপ্যাথি ওষুধের প্রুভিং হয় সুস্থ মানব দেহে, অসুস্থ মানব দেহে কোনো ওষুধ প্রুভিং হয় না। হয় না। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো আমরা যেহেতু ফার্স্ট ইয়ারে আছি, আর যে 5 নম্বর যে নীতিমালাটা, জি, আংশিক বা আঙ্গিক চিকিৎসা নয়, সামগ্রিকভাবে রোগ মুক্ত করা। রোগ মুক্ত করা। এর আগের ক্লাসে আমরা পড়ছি একটা কথা, আমাদের এই অনলাইনে পড়ানো হয়েছে যে সামগ্রিকভাবে রোগ মুক্ত করা মানে দৈহিক ও মানসিক নয়, তাকে দৈহিক, মানসিক এবং সামাজিক ভাবে। হ্যাঁ, দৈহিক এবং মানসিক, এটা কিন্তু এটা একটা বড় অংশ। দৈহিক এবং মানসিককে যদি আপনি ভাগ করেন, বিভিন্ন আঙ্গিকে যদি নিয়ে যান, তাহলে আপনি যেটা বলছেন কি জানি, সামাজিক না? সামাজিক। হ্যাঁ, অর্থাৎ তখন দেখা যাবে যে দৈহিক মানে তার দেহের বিভিন্ন বিষয় আশয়, মানসিক মানে মানসিক যত বিষয় আশয় আছে, অর্থাৎ মানে প্রধানত এইভাবে চিন্তা করা হয়। তাহলে দেখা যায় যে সে ওই ব্যক্তিটি যে সমাজে বাস করবে বা যেখানে সে বসবাস করবে, যে পরিবেশে সে বসবাস করবে, তার সেখানেও সে কি ভালো থাকবে, সেখানেও সে ভালো থাকবে। ওই যে আমরা যেটাকে বলি যে পূর্বের স্বাস্থ্যে ফিরে নেওয়া, তাই না? আপনারা হয়তো এসে দেখছেন, যে এটা শুনছেন কিনা জানি না, যে অর্থাৎ উদ্দেশ্য থাকবে যে পূর্বের স্বাস্থ্যে তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। ফিরিয়ে না। হ্যাঁ, সামগ্রিকভাবে রোগ মুক্ত করা। তো সামাজিক বিষয়টা শুধু আলাদাভাবে এখানে চিন্তা না না, করে এর মধ্যে ধরে নিতে হবে আর কি, ঠিক আছে? আমাদের আগের ক্লাসে পড়াইছে এইটা যে স্যার, সামাজিক বলতে যে একটা কোনো জায়গায় একটা যে একটা সম্প্রদায় বা গোত্র হুম, যে বসবাস করে, জি জি। তাদেরকে বোঝানো হয়েছে কিন্তু। তাদেরকে বোঝানো হয়েছে। হ্যাঁ এটা আসলে হোমিওপ্যাথি তো একটা সামগ্রিক বিষয়, অর্থাৎ এটাকে যদি আমরা কোনো বিশেষ মানে শ্রেণী বা গোষ্ঠী বা কোনো জাতি বা কোনো ধর্ম, মানে এইভাবে কিন্তু কোনো আপনার করা ঠিক হবে না। তো অর্থাৎ আমরা যদি মানে বুঝি যে ট্রিট দি পেশেন্ট নট দি ডিজিজ, এখানে যদি বলা হচ্ছে যে রোগী যদি চিন্তা করি, যে রোগ চিন্তা না করে যদি রোগী চিন্তা করি, সেই রোগী যে যে অবস্থানের হোক না কেন, তাকেই তাকেই বোঝাবে। না, আমাদের ওই ক্লাসটা ছিল স্যার হোমিও দর্শন। হ্যাঁ হ্যাঁ। হোমিও দর্শনে কিন্তু বোঝানো হয়েছে এটা। আচ্ছা, ওইটা কিন্তু ওইটা হোমিও দর্শনে আমি কিন্তু ক্লাস নিচ্ছিলাম, ঠিক আছে? জি জি সামাজিক ভাবে যে প্রসঙ্গটা আসছে, যে ওইটা হলো দার্শনিক চিন্তা ভাবনা থেকে হোমিওপ্যাথিকে আপনার অন্বেষণ করা, অর্থাৎ দার্শনিক ভাবে, অর্থাৎ আপনি সামাজিক ভাবে যখন চিন্তা করবেন, যে সামাজিক ভাবে আপনার ওইখানে তো বলা হচ্ছে যে জ্ঞানের অন্বেষণ করা, তাই না? জি জ্ঞানের অন্বেষণ করা, সেই জায়গা, অর্থাৎ সেই জায়গায় আপনি ওইভাবে ভাবতে পারেন। ওইটা কিন্তু আপনার, যখন আমি দর্শনের বিষয়ে পড়াবো, যদি ওইখানে আপনারা উপস্থিত থাকেন, আপনি কি ছিলেন মনে হয় না? জি ছিলাম। তখন হয়তো আমি ওই প্রেক্ষাপটে আমি আলোচনায় নিয়ে আসবো আর কি, ঠিক আছে? এটা হয়তো আপনার একটু হয়তো ইলাবোরেশন লাগবে, যে কেন সামাজিক ভাবে চিন্তা করা হয়। কারণ মানুষ সামাজিক জীব, তাকে সমাজে বসবাস করতে হবে, এবং সেখান থেকে সে তার নিজেকে জানবে, মানুষকে চিনবে, সমাজের মানুষকে বোঝার চেষ্টা করবে, ও মানে আবিষ্কার করার চেষ্টা করবে। সেটাই তো দার্শনিক বিষয়, তাই না? জি তো যাই হোক, ওইটা এটা একটু আলাদা বিষয় আর কি। হ্যাঁ, এই তো যাই হোক, আমরা আগানোর চেষ্টা, সদৃশ্য বিসদৃশ্য বিধান, এটা কি আপনারা দেখছেন হয়তো, বা এটা অনেকে হয়তো করে থাকতে পারে। তো যদি দেখেন এরকম বিষয়, তাহলে সেটা সে হোমিওপ্যাথিক কোড অফ ইথিক্স এর বাইরে অনুশীলন করছে বলে আমরা বুঝবো, ঠিক আছে? তো আপনারা এইখানে কিন্তু এর পরেও আরো কোড অফ ইথিক্স আছে, কোড অফ ইথিক্স এর আরো অনেকগুলা বিষয় যুক্ত হতে পারে, অনেক কিছুই। আমি এখানে মূল বিষয়গুলো এখানে নিয়ে আসছি, যে একজন ডাক্তার, একজন চিকিৎসক যখন দেখা যাবে যে সে
আরোগ্য করতে পারছে না, তখন কি করণীয় হবে? অন্যের কাছে, একজন যোগ্য চিকিৎসকের কাছে রেফার করা। চিকিৎসকের কাছে রেফার করা, বা যে এই বিষয়ে ভালো জানে বা বুঝে, যদি তার কাছে মনে হয় যে না আমার সে উনি হয়তো ভালো জানে বা বুঝে, বা এই ধরনের বিষয় ওনার কাছে প্রেরণ করতে হবে। তো এটা ছিল মূল কোড অফ এথিক্স এর মূল, খুব মানে মেজর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এই পর্যন্ত যদি কোনো আর প্রশ্ন না থাকে বা পর্যালোচনা না থাকে, আমি পরবর্তী অংশে চলে যাব। জি স্যার, যান। আসুন দেখি আমরা যে বাংলাদেশ গভর্নমেন্ট এই হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিল এর অর্ডিন্যান্সটা আমরা একটু দেখি। এখানে কিন্তু সুন্দর সুন্দর কথা আছে। কারণ হলো কোড অফ এথিক্স এর যে সমস্ত বিষয় আমরা দেখলাম, মান্যতার বিষয়ে দেখলাম, সেগুলো কিন্তু আমরা দেখি যে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিলের অর্ডিন্যান্সে এই বিষয়গুলি কিভাবে আছে দেখুন। এটা কি আপনারা পাইছেন ইতিমধ্যে? জি, গেজেট। এই গেজেট কি আপনারা শুনছেন, তাই না? হ্যাঁ, দেখছেন শুনছি স্যার। এই বিষয়টা, যে এটা যে পাস হয়েছে, জি স্যার। এটা একটা খুশির খবর, বিশেষ করে বাংলাদেশ হোমিওপ্যাথদের জন্য, কারণ এটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা, এবং বলা যায় যে অনেক কিছুই আহ, একটা স্বীকৃতি, বিশাল স্বীকৃতি, একটা বিশাল রিকগনাইজেশন। আমরা আগে শুনেছি যে হোমিও ডাক্তারদের যে গ্রহণযোগ্যতা, রাষ্ট্রীয় স্বীকৃতি, তারপরে হলো ডাক্তার পদবি লেখার বা ব্যবহার ইত্যাদি বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে আহ, বিভিন্ন পর্যালোচনা এবং বিভিন্ন ধরনের আহ, সভা, সেমিনার, সিম্পোজিয়ামে বিভিন্ন ধরনের কথা আসছিল, এবং এটা আপনারা সবাই অবগত আছেন। তবে এটা সর্বশেষে চূড়ান্তভাবে সরকার শুধু ডাক্তার পদবি লেখার বিষয় না, একটা কাউন্সিল হিসাবে সেটাকে ঘোষণা করে উচ্চ শিক্ষা, গবেষণা এবং চিকিৎসা সংক্রান্ত অনেক বিষয় সেখানে নিয়ে আসছে, যেটা 1983 সালের যে অর্ডিন্যান্স ছিল সেটাকে রোহিতকরণে এবং আরো কিছু সংশোধন করে খুবই চমৎকার একটা অর্ডিন্যান্স সরকার পাশ করেছে বাংলাদেশ গেজেট আকারে। তো এখানে দেখেন কি আছে, বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অর্ডিন্যান্স 1983 রহিতকরণ সময় উপযোগী করিয়া নতুন ভাবে প্রণয়ন আনিত বিল, এটা পাশ হয়েছে। ঠিক আছে, এটা ছিল মূল বিষয়। 2023 সালের অক্টোবরের 23 তারিখে এটা আসছে সংসদে। এটা আপনারা দেখবেন ওই যে বিভিন্ন গ্রুপে এটার ভিডিও আছে, যে ওই সময় সংসদ চলাকালীন সময়ে যে ভিডিও কিভাবে পাস হচ্ছে, কি বিষয়ে আসলে আলোচনা পর্যালোচনা, আপনারা একটু শুনে নেবেন, ভালো লাগবে। ঠিক আছে, দেখুন এখানে উল্লেখ আছে, দেখেন কিভাবে এই অর্ডিন্যান্সে কি বলা আছে। হোমিওপ্যাথি অর্থ ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, ইংলিশে কি বলা আছে, ক্রিস্টিয়ান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যান এবং ডাক্তার সুসলার প্রবর্তিত ও প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি। তাহলে হোমিওপ্যাথি বিষয়টা বুঝতে পারলেন, যে এই কাউন্সিলের অর্ডিন্যান্সে কিভাবে বলা আছে হোমিওপ্যাথিকে কিভাবে সংজ্ঞায়িত করছে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এবং ডাক্তার সুসলারের প্রবর্তিত প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি। এর বাহিরে হলে কি হবে? না, হবে না। এখন হয়তো আমরা বলতে পারি যে সূক্ষ্ম মাত্রা, অন্যান্য বিষয়, একক ওষুধ, হ্যাঁ, তারপরে ইত্যাদি, ওগুলো তো থাকবেই। কিন্তু এই 12 নম্বর যে এই ধারাটাই আছে, দেখেন 12 নম্বর সিরিয়ালে যেটা দেখা যাচ্ছে, এখানে হোমিওপ্যাথি অর্থ কি বোঝায় সেটাকে ওনারা এখানে মানে কি বর্ণনা করেছেন। এটা অবশ্যই ডাক্তার সুসলার এবং স্যামুয়েল হ্যানিম্যানের প্রবর্তিত চিকিৎসা পদ্ধতি হতে হবে। তার মানে বায়োকেমিক পদ্ধতিটাও এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। এইখানে বায়োকেমিক চিকিৎসা
হুম। এইটা যখন অন্তর্ভুক্ত আছে, জি। সেক্ষেত্রে সিঙ্গেল ডোজ মেডিসিন হুম হুম। এটা কি এইটা যে আপনারা যারা বিজ্ঞ বড় বড় যারা ডাক্তার আছেন যারা বলতেছেন যে সিঙ্গেল মেডিসিন, জি। এই সিঙ্গেল মেডিসিন তো ওই সুসলার থাকলে তো এই বায়োকেমিক তো থাকবে না। না, এখন শোনেন, এটা আমরা যদি কোড অফ ইথিক্স এ চিন্তা করি, কোড অফ ইথিক্স এর আলোকে যদি আমরা জিনিসটা ব্যাখ্যা করি, তাহলে কি দাঁড়ায়? আপনাকে কি করতে হবে? একক ওষুধ প্রয়োগ করতে হবে। জি। আমরা একজন হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করব। তো সাথে আমরা দেখি কি অন্যান্য ওষুধও প্রয়োগ করতে দেখা যায়, যেমন ধরুন বায়োকেমিক প্রয়োগ করবে। ঠিক আছে? আমি সেই পর্যালোচনায় যাব না যে এটা কি দেওয়া ঠিক কিনা বা ব্যাঠিক কিনা বা উচিত নয় কিনা, সেটা আমি বলবো না। তবে কোড অফ ইথিক্স এখানে কিন্তু বলা নাই যে আপনার দুইটাকে একসাথে প্রয়োগ করবেন, এই ধরনের কোনো কথা বলা নাই। এখানে কিন্তু হোমিওপ্যাথি অর্থ বুঝাইতে এই দুইটা বিষয়কে নিয়ে আসা হয়েছে অর্ডিন্যান্স। এখন প্রয়োগ বিধির ক্ষেত্রে আপনার হ্যানিম্যানের নিয়ম নীতি অনুযায়ী আপনার অনুসরণ করে যেতে হবে। যদি এমন হয় যে শুধুমাত্র সে বায়োকেমিক ওষুধ প্রয়োগ করবে, তাহলে কি বলবেন? আমার প্রশ্নটা তো সেখানে স্যার, এখানে যে ডাক্তার হ্যানিম্যান এবং সুসলারের হুম, প্রবর্তিত ও প্রতিষ্ঠিত জি, হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক চিকিৎসা। হুম। এটাকে হোমিওপ্যাথি বলা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হোমিওপ্যাথিক বলা হচ্ছে। হোমিওপ্যাথি কাউন্সিল এটাকে সংজ্ঞায়িত করছে এইভাবে, হোমিওপ্যাথির অর্থ এইভাবে সংজ্ঞায়িত করছে। ঠিক আছে? আমরা এর আগে যে কোড অফ ইথিক্স পড়ে আসলাম, কোড অফ ইথিক্সে আপনি একক ওষুধ প্রয়োগ করতে হবে। এটি হলো আপনার মানে ইথিক্স বা ইথিক্স। এটা মান্যতা। আচ্ছা, আর ওই যে ইথিক্সটা আমরা পড়লাম, সেখানে কি সুসলারের কোনো নিয়ম নীতি আছে? না, ওইখানে কিন্তু সুসলারের কোনো কথা ওখানে বলা নাই। কোনো বলা নাই। ওখানে সুসলারের কোনো কথা বলা নাই, কিন্তু ওখানে বলা হচ্ছে এই যে আপনি ওষুধ প্রয়োগ করতে হবে এইভাবে যেন অল্প সময়ে সূক্ষ্ম মাত্রায় সূক্ষ্ম মাত্রায়, স্বল্প খরচ। স্বল্প খরচে প্রয়োগ করতে হবে এবং একক হ্যাঁ ওষুধ প্রয়োগ করতে হবে এবং হ্যাঁ। পরীক্ষিত ওষুধ প্রয়োগ করতে হবে। জি। সুতরাং এটা এখানে সাংঘর্ষিক হলো কিনা সেটা আমরা ব্যাখ্যা করব না। সাংঘর্ষিকের ব্যাখ্যা আমরা করবো না। আমরা বলবো হোমিওপ্যাথিক মেডিসিন যেগুলি হোমিওপ্যাথির অর্থ এখানে বোঝানো হচ্ছে, কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমরা যখন চিন্তা করব, তখন আমরা ওই মেডিসিন গুলার কথাই বলবো যেগুলো ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান কি আবিষ্কার করেছেন বা সে বলে গেছেন। পরবর্তীতে যা আরো নতুন ওষুধ আসছে তার পথ অনুসরণ করে সেগুলাকে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন হিসেবে আখ্যায়িত করব। ঠিক আছে? তারপরে দেখেন হোমিওপ্যাথিক চিকিৎসক কারা হবে? হোমিওপ্যাথিক ডক্টরের অর্থ কি? আইনের অধীনে নিবন্ধিত কোন হোমিওপ্যাথিক চিকিৎসক। তারপরে ফার্মাকোপিয়ার কথা আছে, হোমিওপ্যাথি শিক্ষা প্রতিষ্ঠান কোনগুলি হবে ইত্যাদি। অর্থাৎ আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি শুধুমাত্র যে হোমিওপ্যাথিক শিক্ষা ও হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল এর মানে আওতায় যে গেজেট, বাংলাদেশ সরকার যে গেজেট প্রকাশিত করছে, এটা মেনে চলা বা এটার যে ধারা, অর্ডিন্যান্সের যে বিভিন্ন ধারা বা অনুচ্ছেদ আছে সেগুলোকে মেনে চলা এইটাও কিন্তু আমার ইথিক্স এর ওই আগের অনুযায়ী, যেটা আমি ইথিক্স এর সংজ্ঞা দিয়েছিলাম, সরকার বা সরকার কর্তৃক ইত্যাদি বিষয় বলা আছে প্রথমে, এটা কিন্তু তার আওতাভুক্ত। অর্থাৎ ইথিক্স আপনার মানতে হলে আপনার এই অর্ডিন্যান্স অনুযায়ী চলতে হবে, অর্ডিন্যান্সও কিন্তু আপনার মানতে হবে। ঠিক আছে? জি স্যার। এইটাকে বলার জন্য আমি এই অংশটা শুধু আপনাদেরকে দেখালাম। তারপরে দেখেন, এইখানে যদি কিছু মনে না করেন, আমার আরেকটা কথা স্যার। জি বলেন। আমার আরেকটা কথা হলো গিয়া যে অ্যালোপ্যাথিতে একজন লোক 6 মাসের একটা প্রশিক্ষণ দিয়ে ফার্মাসি করছে, সে একটা ফার্মাসি করতে পারতেছে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে একজন লোক যত সময় ডাক্তার না হতে পারতেছে, তত সময় সে একটা ঔষধ সে বিক্রয় বা বিপণন বা বহন কিছু করতে পারতেছে না। তাহলে এইটাই কাউন্সিলের ভিতর কি এটা বিশদভাবে কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা? না, আপনি যখন একটু ডাউনলোড কষ্ট করে এই অর্ডিন্যান্সটা আপনারা সবাই নেবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা
একজন এখন এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে আমরা না, অর্ডিন্যান্স আছে স্যার, অর্ডিন্যান্স আছে, কিন্তু আমি যে দেখতেছি আমাদের বাজার ঘাট যেখানে অ্যালোপ্যাথির মতো কোনো ফার্মেসি নাই, না কিন্তু এখানে ফার্মাসি কোর্সের কোনো ব্যবস্থাও নাই। না না নাই। কিন্তু একজন ডক্টর হতে পারলে তখনই সে, তাহলে এই এই অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথির একটা মিন ডিফারেন্স থেকে গেল না? হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা হয়তো মানে পরবর্তীতে হয়তো যারা বিশেষ করে কাউন্সিল, হ্যাঁ জি, কাউন্সিলের তো অনেক দায় দায়িত্ব আছে, কাউন্সিলের অনেকগুলো কমিটি আছে, অনেকগুলো বিষয় আছে, তারা হয়তো পরবর্তীতে ভাবতে পারবে যে আসলে শর্ট কোর্স বা সংক্ষিপ্ত কোর্স দিয়ে, হ্যাঁ প্রাথমিকভাবে যেটা আমরা এলএমএফ বা এই সমস্ত বিষয় চিন্তা করি। তা এখন পর্যন্ত মানে কাউন্সিল মনে করে, মানে সরকার মনে করে যে এইভাবে হোমিওপ্যাথি একজন প্র্যাকটিশনার হবে এবং তাকে এইভাবে পাশ করে এবং এইভাবে ডিগ্রি নিয়ে তারপর তাকে প্র্যাকটিস করতে হবে। হয়তো পরবর্তীতে অনেকগুলো বিষয় তো আসতে পারে, তাই না? আসতে পারে। ব্যাপারটা হচ্ছে আমাদের যে দাবিটা স্যার, আমাদের দাবিটা হয়তো আমরা তো কাউন্সিলকে আমরা তো আর জানাতে পারবো না, হ্যাঁ হ্যাঁ হয়তো সেটাই। আপনাদের মাধ্যমে যদি কথাটা কাউন্সিলে পৌঁছে, এই আমরা জন্য আর কি। ধন্যবাদ, আপনি খুব মানে রিলেভেন্ট অন্যান্য বিষয় নিয়ে আসছেন, তো আমরা একটু আগানোর চেষ্টা করি, যদি সময় পেতে তাহলে পর্যালোচনা করতে পারবো, তাই না? আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, তো অন্যরাও চেষ্টা করুন যেন আমার সাথে কমিউনিকেটে অংশগ্রহণ করতে পারেন, কমিউনিকেট করতে পারেন বা প্রশ্ন করতে পারেন। অন্যান্য যদি প্রশ্ন করেন অন্যরা তাহলে ভালো হয়। আহ সবার জন্য এই সুযোগ উন্মুক্ত আছে। তা আমরা দেখি পরবর্তীতে অর্ডিন্যান্সে দেখেন এই ভুয়া ডিগ্রি উপাধি ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ, এটাও কিন্তু এখানে আসছে। ব্যবস্থাপত্র ও অননুমোদিত ঔষধ লেখার দণ্ড, এই সমস্ত বিষয় আছে। অর্থাৎ আমরা যদি একটু লুপ ব্যাক করি, একদম প্রথমে চলে যাই এই জায়গায়, বোর্ড কর্তৃক প্রণীত, সরকার কর্তৃক প্রণীত ও সরকার কর্তৃক অনুমোদিত চিকিৎসা নীতিমালা সকল রেজিস্টার্ড ও তালিকাভুক্ত হোমিওপ্যাথকে মেনে চলতে হবে, ঠিক আছে? এই যে বিষয়টা আছে সেটাকে যদি আমরা চিন্তা করি এবং কোড অফ ইথিক্স এর সাথে যদি আমরা অ্যালাইন করি তাহলে সমস্ত বিষয় কিন্তু আসে। অর্থাৎ আপনার হেনিম্যান এবং হিপোক্রেটাস এই জায়গাটাতে আমরা দেখি যে এই যে ডাক্তার স্যামুয়েল হেনিম্যানের অর্গানন অফ মেডিসিনের পুস্তকে উল্লেখিত হোমিওপ্যাথির নিয়ম নীতি ও সাধারণ চিকিৎসা নীতিমালা হিপোক্রেটাসের শপথনামা অবলম্বনে রচিত এসব নীতিমালাকে হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা নীতিমালা বা কোড অফ ইথিক্স বলে। তার মানে হলো আমরা যখন এই স্যামুয়েল হেনিম্যান এবং হিপোক্রেটাসের শপথনামার এই সমস্ত বিষয়ের আলোকে যখন আমরা যে সমস্ত নীতিমালা আছে এগুলা যখন মেনে চলবো, আর সরকার কর্তৃক প্রণীত বা অনুমোদিত চিকিৎসা নীতিমালা আমরা এগুলা যখন মেনে চলবো, তখন আমরা ধরে নিব যে আমি সম্পূর্ণরূপে একজন চিকিৎসক যে নাকি কোড অফ ইথিক্স সম্পূর্ণ অনুসরণ করে চিকিৎসা প্রদান করছে। স্যার, এই যে হিপোক্রেটাসের যে শপথ, জি হেনিম্যানের নীতিমালা এবং হিপোক্রেটাসের শপথ, জি জি হিপোক্রেটাসের সময় চিকিৎসা বিজ্ঞানের জাদুবিদ্যা ও ধর্মীয় ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল। জি, এটা এখানে এইভাবে আসছে যে হিপোক্রেটাস যখন ছিল ওই সময়কালে ওই সময়ের জন্য আমরা সময় এবং মানে পরিবেশ পরিস্থিতি বা প্রেক্ষাপট বা কনটেক্সট অনুযায়ী এখানে হিপোক্রেটাসের বিষয় আসছে যে এই যে শপথনামা, অর্থাৎ একজন চিকিৎসক যখন হবে যে সে যখন মানুষের সেবা করবে চিকিৎসা করবে তখন তাকে কিছু বিধি বা কিছু নিয়ম নীতি তাকে মেনে চলতে হবে, অর্থাৎ মান্যতা থাকতে হবে, তার প্রতি তার বাধ্যতা থাকতে হবে, অবাধ্য হলে চলবে না। এই জন্য হিপোক্রেটাসের বিষয়টা এর সাথে আসছে। এখানে কিন্তু এর অর্থ এই না যে আমরা এখন সেই জাদুবিদ্যা বা অন্যান্য এই সমস্ত বিষয়, হ্যাঁ আমরা এগুলো অনুসরণ করার কথা বলছি, বিষয়টা কিন্তু এটা না। অর্থাৎ মান্যতা ওই সময় যেরকম। আমিও বলছি সেটা না, কিন্তু যখন এই দুইটা চিকিৎসা পদ্ধতি একটু সাংঘর্ষিক না? না, এটা সাংঘর্ষিক না, এই জন্য এখানে বলা হচ্ছে শপথনামা অর্থাৎ মেনে চলা। ওটা হলো
ওই হিপোক্রেটাসের নিয়ম অনুযায়ী তার কোড অফ এথিক্স, জি এটা যখন আপনার ওই যে পড়বেন পরবর্তীতে দেখবেন সিলেবাসে আছে, হিপোক্রেটাসের আপনার শপথনামা কিন্তু এখানে দেওয়া আছে। তার মানে ওটা কেন পড়তে হচ্ছে, তার মানে জানতে হচ্ছে যে একটা শপথনামা আছে বা ডাক্তারদের একটা শপথনামা থাকবে, সেই শপথনামা অনুসরণ করে তাকে চলতে হবে। তো যেহেতু হ্যানিম্যানের প্রণীত বিষয়গুলো বলাই আছে, তো সেই ক্ষেত্রে আমাদের আর কি, এবং বাংলাদেশ গভর্নমেন্টের নিয়ম কানুন আছে, অর্ডিন্যান্স আছে, সুতরাং আমরা একজন হোমিওপ্যাথি হিসাবে কোড অফ ইথিক্স, হোমিওপ্যাথি কোড অফ ইথিক্স আমরা সহজেই পাচ্ছি। জি তো আমার দিক থেকে এটুকুই আজকে, যেহেতু খুব বেশি লম্বা, আপনাদের এখন আপনাদের কাছে ফ্লোর থাকবে, আপনাদের যদি কোনো পর্যালোচনা থাকে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত। অন্যরা কিছু যদি বলেন। অন্যদের কাছ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু স্যার অন্তর একটা বিষয়, প্রশ্ন না বাট আমার একটা জানার জন্য আপনার 8 জি, নম্বর স্লাইডটা যদি একটু ওপেন করতেন স্যার। হ্যাঁ, 8 নম্বর। ও, আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে অর্ডিন্যান্সের কপিটা তো আছে আপনাদের কাছে, তাই না? অর্ডিন্যান্স কিন্তু আমি জাস্ট কিছু অংশ, হ্যাঁ, কিছু অংশ শুধু দেখালাম। এখানে অর্ডিন্যান্স কিন্তু টোটাল আপনার হলো 20 পৃষ্ঠা, ঠিক আছে? অনেক বিষয় আছে এখানে, তো এটা আপনারা দেখে নেবেন, সমস্যা নাই। জি বলুন। মানে স্যার কত ওইটা একটু, হ্যাঁ একটু ওপেন করতে একটা শেয়ার স্যার, এটা আমার কোনো প্রশ্নের মধ্যে না বাট আমার জানার জন্য। কত নম্বর? সেটা হচ্ছে স্যার 8 নম্বরটা একটু ওপেন করেন স্যার। 8 নম্বর। 8 নম্বর না? আচ্ছা, এটা হলো জি অর্ডিন্যান্সের মধ্যে। জি, এখানে 12 নম্বরে যে একটা পয়েন্ট আছে যে ডক্টর স্যামুয়েল, তো এখন ডাক্তার এবং ডক্টরের মধ্যে পার্থক্যটা একটু বিভ্রান্তি তৈরি করতেছে। যেমন আচ্ছা। নামের পরে ডাক্তারের পরে বিশেষজ্ঞ ব্যবহার করা হয়, কিন্তু এটা তো ডক্টরের ডিগ্রি, কিন্তু এখানে ডাক্তার ডক্টরটা ডিফারেন্ট লেখার কারণটা কি, এ বিষয়ে কি কিছু জানতে পারবো কিনা? না, এখানে তো বিষয়টা একদম ক্লিয়ার মনে হয়। আপনি কি কিভাবে ভাবছেন দেখেন, বাংলায় কিন্তু এইভাবে আছে, এইভাবে লিখতে হবে। এবং হোমিওপ্যাথিক যে অর্ডিন্যান্স আছে সেখানে কিন্তু মানে ডাক্তার কিভাবে লিখবে সেটাও কিন্তু বলা আছে, যে এইভাবে ড দিয়ে আকার, এভাবে ডট হবে। এটা কিন্তু এই অর্ডিন্যান্সে আপনি পড়বেন, পুরাটা পড়লে দেখবেন যে ওখানে ইনভার্টেড কমা দিয়ে বোঝাচ্ছে যে ডাক্তার এইভাবে, তার চিহ্ন, সাংকেতিক চিহ্ন হবে এইভাবে। হুম। আর ইংরেজিতে যেটা লেখা আছে, হ্যাঁ, ডি আর দ্য ডট, এটা এটা তো ইংরেজিতে এইভাবেই হবে। কিন্তু বাংলার ক্ষেত্রে, আপনি কি বাংলার বিষয়ে কথা বলছেন নাকি, না জি ইংলিশের স্যার কথা? বাংলা, জি স্যার বাংলার বিষয়টাই। বাংলা যে দুই ফোঁটা যেটা থাকবে বিসর্গ, এটা কিন্তু আসলে হোমিওপ্যাথি অর্ডিন্যান্সে এটা অ্যালাউ করে না, এটা অ্যালাউ করে না। যদিও আমরা দেখে থাকি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এভাবে 2 ফোঁটা বা বিসর্গ দিয়ে, হ্যাঁ, মানে লেখা হচ্ছে, কিন্তু এটা আসলে অর্ডিন্যান্স অনুযায়ী এটা ভুল কিন্তু। জি স্যার। বুঝতে পারছেন? এবং জি সাইনবোর্ড স্যার। কিভাবে লেখা হবে, তারপরে আপনার নাম কিভাবে লিখবেন, এখানে কোনো আরো অনেক হ্যালো বিষয় স্যার, আছে। অর্ডিন্যান্সটা একটু ক্লাস ভালো শেষ করে হলে আপনারা, আমি কি রেকর্ডিংটা অফ করব? যে ক্লাস শেষ হয়ে গেলে অফ করে দিবেন আর কি। ক্লাস শেষ, সময় শেষ। না না, আমি বলছি ক্লাস কি শেষ হয়ে গেছে? জি, আমি আমি আমার দিক থেকে শেষ, এখন শুধু মতামত দিচ্ছি বা কোশ্চেন আচ্ছা, নিচ্ছি তাহলে যদি। আমি রেকর্ডিংটা অফ করে দিলাম। জি, ওকে। হ্যাঁ, আমি আরো কিছুক্ষণ কন্টিনিউ করতে চাই যদি আপনারা মনে করেন আর কি। পরবর্তী কি ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন আরো? কথাটা বলতে চাচ্ছিলাম, জি, না একজনে বলছিলেন যে মানে, নুরে আলম চৌধুরী সাহেব যে কথাটা বলছিলেন, জি জি, ওটা হলো দুয়োটা ডাক্তার, ওই ডিআর ডট ডাক্তার,
আর ডয়াকার ডট